আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। 15 জন আছেন এখন আমার সাথে। সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, না হলে আমি যাই বলবো সব কিছু কিন্তু ওয়েস্ট হবে। সো আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ, যারা আমাকে এখন দেখতে পাচ্ছেন। অনেকে কমেন্ট করছেন, দেখা যাচ্ছে। জাস্ট একটু কনফার্ম করেন আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ সো মাচ মাধুরী। হ্যালো রাজেশ। থ্যাংক ইউ সো মাচ এইচডি ইমন। আর হচ্ছে তার মানে আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে আমি ধরে নিতে পারি, যেহেতু অলরেডি কমেন্টস আসছে। সো 35 পিপলস আর ওয়াচিং মি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আমি নির্ঝর, আপনাদের সবার সাথে লাইভে আছি রানওয়ে ম্যানিয়াকের পেজ থেকে। আহ, আশা করছি যারাই আমাকে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক 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 সুস্থ আছেন। আজকে আমার লাইভে আসার রিজন হচ্ছে এই পেজ থেকে আপনাদের সাথে পুরোপুরি আড্ডা দেওয়া। আপনারা কে কী করছেন এই সিচুয়েশনে আমাকে চাইলে জানাতে পারেন এবং আমিও শেয়ার করব আমি কি করছি। কারণ আসলে বর্তমানে যে সিচুয়েশনটা আমরা সবাই ফেস করছি এটা আমাদের সবার এগেইনস্টে। বাট তারপরেও কিভাবে ভালো থাকা যায় সেটা আমাদেরকেই কিন্তু মেক শিওর করতে হয়। তো আমি চেষ্টা করব আজকে লাইভে আপনাদের সঙ্গে শেয়ার করার যে এই সিচুয়েশনে আমি অ্যাজ আ মডেল, অ্যাজ আ ড্যান্সার, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ হিউম্যান বিং কী কী করছি। আর আপনারা চাইলে আপনাদেরও যে লাইফস্টাইলটা আছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে যে কোনো বিষয়ে হোক, সেটা আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সেগুলোর অ্যান্সার করা। সো আই হোপ সো সবাই খুব ভালো আছেন অ্যান্ড প্লিজ আমাকে কমেন্ট করুন সবার। ওকে ওয়াই ইসরাত জাহান জবিন দোস্ত কেমন আছিস? আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি অলোকে। ওকে, রাজেশ রুবিয়ান অরিন ইজ ওয়াচিং। কেমন আছেন আপনি? কেমন কাছে আপনার বর্তমান পরিস্থিতি? হ্যাঁ, আমি আসলে এটাই শেয়ার করব। বেসিক্যালি বর্তমানে যে সিচুয়েশনটা, করোনা ভাইরাস সিচুয়েশন, আমরা সবাই জানি এটা আমাদের এগেনস্টে। মানে আমাদের অনেক কাজ আসলে জমে গেছে বা অনেক কিছু চাইলেও আমরা করতে পারছি না, বের হতে পারছি না, বা অনেক রেস্ট্রিকশনস আসলে আমাদের উপর চলে আসছে। অ্যান্ড এটা কিন্তু আমাদের আসলেই হাতে নেই। এই সিচুয়েশনটা মেনে নেওয়া ছাড়া কিছু করারও নেই, কারণ ভাইরাসটা এমন একটা ডেডলি ভাইরাস, আমরা যদি বাইরে যাই বা জনসমাগমে মিশে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সো আমরা যতটুকু পারছি সবাই বাসায় থাকছি, আর আপনারাও বাসায় থাকুন, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি। খুব বেশি দরকার না হলে বাইরে বের হওয়ার দরকার নেই। বাট ফার্স্ট অফ অল, যদিও বাইরে যান সেটা হচ্ছে আপনারা যত সেফটি আছে, যত প্রিকশনস আছে সব কিছু মেনটেন করে চলবেন। কারণ আমাদের দেশের পার্সপেক্টিভটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে লকডাউন এই শব্দটা কতটুকু ইম্পর্টেন্ট, বা এটা কেন আসলে দেওয়া হয়েছে, কোন পরিস্থিতিতে শিকার হয়ে সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে লকডাউনের মতো সিদ্ধান্ত, মানে আপনারা সবাই বাসায় থাকবেন, রাইট? বাট এই জিনিসটাই আমরা অনেকে আসলে বুঝতে পারছি না, যাদের কারণে ভাইরাসটা আরও বেশি ছড়িয়ে যাচ্ছে। তারা বের হচ্ছে, র্যান্ডমলি ঘোরাফেরা করছে উইদাউট মাস্ক, উইদাউট এনি প্রোটেকশন, যার কারণে হচ্ছে ওদের কিছু মানুষের কারণে সেটা আরও অনেক বেশি আসলে স্প্রেড আউট হতে থাকে। তাই আমাদের সেফটিটা আমাদেরকে সবার আগে এনশিওর করতে হবে। আপনারা যখনই বাইরে যাবেন প্লিজ 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 প্রিকশনসগুলো মেনে চলবেন, কারণ এই ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা আমাদের সবাইকে একসাথে মিলে সুস্থ থাকতে হবে। কারণ
একজন দুজন না, আমরা সবাই যদি মেনটেন করি তাহলে কিন্তু সবাই ভালো থাকবো। কারণ একজনের কারণে কিন্তু এটা সবার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। একজন দেখা যাচ্ছে মাস্ক পরছে না বা প্রিকশনস নিচ্ছে না, সে অন্য আরেকজন মানুষের সাথে মিশছে, অথচ দেখা যাচ্ছে ওই মানুষের মধ্যে করোনা ভাইরাসটা আছে, সো সে কিন্তু অন্যজনকে এফেক্টেড করে ফেলছে। তো যার কারণে হচ্ছে আমাদেরকে সবাইকে একসাথে মিলে আসলে ভালো থাকতে হবে। এই হলো ফার্স্ট থিং। ইউসুফ আলী, কি খবর? ভালো। অনেক কমেন্ট আসছে, কেমন আছেন আপনি? এমডি, আমি বাসায় আছি, দ্যাটস গুড। ভালো হচ্ছে আরিফুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? অনেক দিন ধরে যোগাযোগ করতে চাচ্ছি, কিন্তু কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য যদি যোগাযোগ করা যায় তবে ভালো হয়। ঠিক আছে, আই উইল চেক মাই ইনবক্স। আপনি আমাকে একটা টেক্সট করে রাখবেন, আমি চেষ্টা করব। হাই কিউটি, হাউ ইউ? শাওন আহমেদ জয়, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই কেমন আছেন, কি করছেন লকডাউনে আমাকে জানান। আচ্ছা, এই হলো পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে তো বলার কিছু নেই, আমরা সবাই জানি কি হচ্ছে বাইরে আসল বিষয়। বাট থিং ইজ দ্যাট এই পরিস্থিতিতে আমরা কতটুকু আমাদের জায়গা থেকে কি করছি। আমি যেহেতু মিডিয়া প্রফেশনে আছি, আমি ছোটোবেলা থেকে নাচের সঙ্গে যুক্ত আছি এবং নাচের পরে আস্তে আস্তে আমি মডেলিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে যাই। তো প্রফেশনালি যেহেতু আমি আল্লাহর রহমতে একটা ভালো জায়গায় আপাতত আমি প্রফেশনালি মডেলিং করছি, তো সেই জায়গা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আর যে মডেলরা আছেন বা যে ডান্সাররা যদি আমাকে এই মুহূর্তে দেখে থাকেন, তাহলে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আমার সাথে, আমি আমারটা করছি বেসিক্যালি। তো যেটা হয় যে অ্যাজ আ মডেল বা অ্যাজ এ ডান্সার আমাদের প্রত্যেক বছরই স্পেশাল কিছু অকেশনস থাকে, যেখানে হচ্ছে দেখা যায় যে আমাদের অনেক বেশি বিজি থাকতে হয় ফটোশ্যুটস নিয়ে, নাচের প্রোগ্রাম নিয়ে, শোজ নিয়ে। তো এই বছরটা আসলে এসব কিছুই হয়নি। বৈশাখ গেল বা সামার সিজন গেল, ইভেন এখনও চলছে, ঈদুল ফিতরের মতো এত বড় একটা উৎসব চলে গেল, বাট এইসব এই অকেশনসগুলোকে ঘিরে যে আমাদের একটা আয়োজন থাকে, যে ব্যস্ততা থাকে, দিন রাত, রোজার মাস দেখা যায় যে প্রত্যেক বছর আমার রোজার মাসে প্রায় ডেইলি আমার ফটোশ্যুটস থাকছে, বা কখনো কখনো নাচের প্রোগ্রাম থাকছে ঈদের বা বৈশাখের। এবছর কিন্তু সেগুলো কিছুই হয়নি। সো অ্যাজ আ মডেল বা অ্যাজ আ মিডিয়া পার্সন, এটা কিন্তু আমাদের জায়গা থেকে খুবই খারাপ লাগার একটা জায়গা, যে যে জিনিসগুলোকে নিয়ে আমরা আসলে বিজি থাকতে পছন্দ করি সেই জিনিসগুলোই আমরা করতে পারছি না। আসলে মিডিয়া বলে কথা না, এখন সব প্রফেশনই, যারা যে প্রফেশনে আছেন, কর্পোরেট লাইফ থেকে স্টার্ট করে টিচার্স হোয়াটএভার, যে প্রফেশনে আছেন, এক্সেপ্ট ফ্রম দি ডিফেন্সে যারা আছেন তাদেরকে বাদ দিয়ে সব প্রফেশনস কিন্তু আপাতত বন্ধ। তাদের জায়গা থেকে তারা কিন্তু কোনো কাজ করতে পারছেন না বিকজ অফ দিস সিচুয়েশন। আমি মিডিয়ার কথাটা বলছি, বাট এটা প্রত্যেক সেক্টরেই আসলে সব কিছু বন্ধ হয়ে গেছে, যে কাজ করছেন তারা সেগুলো করতে পারছেন না, এক্সেপ্ট ফ্রম দি ডিফেন্সের লোকদের কথা আসলে যত বলবো ততই কম হবে। আমার নিজের বাবা একজন হচ্ছে পুলিশ অফিসার, সো আই এম রিয়েলি ভেরি প্রাউড অফ হিম। বাবা আসলে আমাদের সাথে থাকতে পারছেন, অথচ বাবা বাইরে ডিউটি করছেন বা আপনাদের সবাইকে প্রোটেক্ট করার জন্য। তো ডিফেন্সের মানুষদের কথা আসলে যতই বলবো ততই কম হবে। ডিফেন্সে যারা আছেন, ফ্রন্ট লাইনের ডক্টরস যারা আছেন, ওদেরকে আসলে উই শুড বি প্রাউড অফ দেম আসলে। আর ওদেরকে যতটুকু পারি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের হেল্প করা। তারা আমাদের জন্য ফিল্ডে আছেন, তারা আমাদের জন্য মাঠে আছেন, বাট আমাদের জায়গা থেকে দায়িত্ব হচ্ছে একটু তাদের কথাগুলো শোনা, তারা আসলে কি বলতে চাচ্ছেন। তারা দিনের পর দিন যে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন শুধুমাত্র দেখার জন্য আপনি মাস্ক পরেছেন কিনা বা আপনি সব প্রিকশনস মেনে চলছেন কিনা। তো আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমরা চাইলে এনশিওর করতে পারি। অনেক কমেন্টস আসছে, থ্যাংক ইউ সো মাচ। শাওন, হাই কিট, হাউ আর ইউ? মডেলিংয়ে আসা কীভাবে আপনার শুরুটা? হ্যালো, হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ আছি। অবশ্যই দোয়া, যারা অসুস্থ আছেন কিংবা সুস্থ আছেন সবার জন্য দোয়া, সবাই ভালো থাকবেন। রেহেল লাকি, হাই, আপু কেমন আছো? অনেক ভালো আছি আপু। আচ্ছা, এইচডি মন কমেন্ট করেছেন যে আমার মডেলিংয়ে আসা কীভাবে। আমি কিন্তু শুরুতেই বলেছি আমি প্রথমত একজন নৃত্যশিল্পী। ছোটোবেলা থেকেই আসলে আমি নাচের তালিম নেই, একেবারে ছোটোবেলা থেকেই।
তো সেখান থেকে আস্তে আস্তে আর কি মডেলিংয়ে স্প্লিট হয়ে যায়। একটা নাচের শোর মাধ্যমেই আমি বেসিক্যালি মডেলিংয়ে স্প্লিট হয়ে যাই। বাট প্রফেশনালি বলেন, যেহেতু আমি দীর্ঘ অনেকটা বছর চিটাগংয়ে ছিলাম, তো চিটাগংয়েও বেশ কাজ করা হয়েছে আমার মডেলিংয়ের। বাট 2017 থেকে আমি ঢাকায় আছি, আমার পড়াশোনার পারপাসে আমার ঢাকায় শিফট হওয়া। তো বলতে পারেন 2017 থেকে আমার ঢাকায় মডেলিং ক্যারিয়ার স্টার্ট। বাট স্পেশালি আমি একটা জিনিস মেনশন করতে যাই, যখন আমি লাক্সে যাই, আমি 2018-তে চ্যানেল আই প্রেজেন্ট লাক্স সুপারস্টারে পার্টিসিপেট করি, অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দি টপ পার্টিসিপেন্টস, আমি টপ 15 পর্যন্ত ছিলাম। তো ওই লাক্স থেকে বের হয়ে আসার পর আমি বলবো যে আমার মডেলিং কেরিয়ারটা প্রফেশনালি স্টার্ট হয়। কারণ লাক্স থেকে আসার পরে যে ভালোবাসা আসলে আপনাদের সবার কাছ থেকে আমি পেয়েছি, সেটা আসলে যত বলবো ততই কম হবে। আমার মডেলিংয়ের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল লাক্স। সো থ্যাংক ইউ সো মাচ লাক্স সুপারস্টার, আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এমডি রানা, আসলে এখন কাজের জন্য সময়টা ভালো না, তো তাই সাবধানে সাবধানে চলা উচিত। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। কাজের জন্য বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জন্য সময়টা ভালো না, রাইট? আমার নিজেকে ভালো থাকতে হবে। আমি নিজে যখন ভালো থাকবো তখন অনেক কাজ করা যাবে, অনেক কিছুই করা যাবে। বাট নিজেকে ভালো রাখার জন্য, আসলে সুস্থ রাখার জন্য আমাদেরকে, অলরেডি 2-3 মাস ধরে আমরা লকডাউনে আছি, বাট কিছু করার নেই, নাথিং টু ডু। যতদিন পর্যন্ত ভ্যাকসিন না বের হবে আমার মতে এই ভাইরাসটা যাওয়া সম্ভব না। সো আস্তে আস্তে লকডাউনটাও কিছুটা শিথিল করা হয়েছে। আপনার অলরেডি কাজের কিছু কিছু সেক্টর খুলে দেওয়া হয়েছে। মিডিয়াতেও স্বল্প পরিসরে আমি দেখছি ভার্চুয়ালি ফটোশ্যুট করা হচ্ছে, বাট স্টিল কিছু কিছু জায়গায় মিডিয়াতেও কাজ স্টার্ট হয়ে গেছে। বাট যতই কাজ স্টার্ট হয়ে যাক, আপনারা কিন্তু প্লিজ প্রিকশনসগুলো মেনে চলবেন। একটু জোরে কথা বল প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে না? পরিবারের সাপোর্ট কতটুকু পাচ্ছেন মিডিয়াতে কাজ করতে গিয়ে? পরিবারের সাপোর্টের কথা আসলে বলতে হবে আমার মার কথা। কারণ আমার মা যদি আমার পাশে না থাকতো, তাহলে আজকে আমি যাই করছি, যতটুকুই করছি, মানে আমার এই জায়গায় আসলে থাকা জীবনও সম্ভব হতো না। কারণ ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমার মা যেভাবে আমার সাথে আছেন, আই এম রিয়েলি গ্রেটফুল টু হার, যে আম্মু আমাকে এতটা সাপোর্ট করছেন। শুধু আম্মুর কথা বলবো না, আমার ফ্যামিলিতে আমার ভাই আছে, ছোট ভাই আছে, আমার বাবা আছে। তো সবার সাপোর্টেই আসলে একটা একটা মেয়ে যখন, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, একটা মেয়ের আসলে মিডিয়াতে কাজ করা ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড। এটা আসলে যেহেতু আমরা বাংলাদেশি কালচার হিসেবে অনেকটা কনজারভেটিভ, তার কারণে মিডিয়াটাকে আসলে সহজভাবে মেনে নেওয়াটা আমাদের পক্ষে খুবই কষ্টদায়ক হয়ে যায়। আসলে এটা আমাদের দোষ দিয়ে লাভ নেই, যেহেতু কালচারটাই ওভাবে গ্রোন আপ হয়ে আসছে। সো ওই জায়গা থেকে বলতে গেলে আমার ফ্যামিলি আসলে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, যে আমি আমার উইশটা, যেটা আমি চাই, তারা সবসময় আমার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছেন, সেটা আসলে অনেক ম্যাটার করে। এটা শুধু মিডিয়ার ক্ষেত্রে বলবো না, কারণ যে মানে একটা সন্তান, তার যে ইচ্ছাটা থাকে যে আমি এটা হব বা ওটা হব, তো এটার পিছে যদি প্যারেন্টসদের সাপোর্ট থাকে, তাদের জন্য কিন্তু সেই অ্যাচিভমেন্টের পিছনে, সেই অ্যাচিভমেন্টের লক্ষ্যে পৌঁছানোটা খুব বেশি ইজি হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার পড়াশোনা থেকে শুরু করে আমার মিডিয়া ক্যারিয়ার, আমার নাচ বা যেটাই আমি করছি, আমার মায়ের সাপোর্ট তো বলে স্বীকার করা যাবে না, বাট আমার বাবারও অনেক বেশি সাপোর্ট আছে সব কিছুতে। থ্যাংক ইউ সো মাচ ইমন। নির্ঝর একাধারে মডেল, একাধারে অভিনেত্রী, একাধারে নৃত্যশিল্পী, এই তিনটা আলাদা সাইড, তিনটা আসলে এইচডি ইমন খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমার মনে হয় ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি আপনি এটা করতে চান, বা আপনার যদি মানে আপনি যদি মন থেকে চান যে না আমার এটা করতে হবে, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব, সব কিছুই খুব ইজি হয়ে যায়। আর আমি মডেলিং বলেন, নাচ বলেন, এটার পাশাপাশি কিন্তু আমাকে খুব ভালোভাবে আমার পড়াশোনাটা প্রায়োরিটি, যেহেতু আমার কাছে সবার আগে আমার ফ্যামিলি, আমার বাবা বিশেষ করে পড়াশোনার দিক থেকে যাতে কোনো রকম বাধা না আসে, সেই জিনিসটা যেহেতু আমার বাবার পক্ষ থেকে খুব বেশি আমি পাই, দ্যাটস ওয়াই আসলে আমাকে পড়াশোনাটাও খুব ভালোভাবে চালিয়ে যেতে হয়। তো এই সব কিছু ব্যালেন্স করাটাই আমার মনে হয়
মানে এই সব কিছু যখন আপনি একসাথে ব্যালেন্স করে চলতে পারবেন, তখনই কিন্তু সফলতাটা আপনি দেখতে পাবেন। কারণ আমার কাছে সফলতা মানে শুধুমাত্র সেলিব্রিটি হওয়া না, যে আপনার ফেমটা পাওয়া, যে মানুষ আপনার অটোগ্রাফ নিচ্ছে, বের হলে আপনার সেলফি নিচ্ছে। মানে আমার কাছে সফলতা মানে সেলিব্রিটি হওয়া না, আমার কাছে সফলতা মানে প্রথমত একজন ভালো মানুষ হয়ে ওঠা, দ্বিতীয়ত আমি কি চাই, আমার প্যাশনটা কি, সেটা মেনটেন করা, তৃতীয়ত আমার মা বাবা আমার কাছ থেকে কি চায়, আমার মা বাবার ইচ্ছা কি, আমার মা বাবা আসলে আমাকে কোন জায়গাটাতে দেখতে চায়। এই তিনটা জিনিস যখনই আসলে আমি সুন্দরভাবে মেনটেন করতে পারবো, আমার কাছে সেটাই সফলতা। আর আই থিঙ্ক আমি খুব বড় কোনো মাপের সেলিব্রিটি, যেটা বললাম যে খুব বড় মাপের কোনো সেলিব্রিটি না হলেও আমি মনে করি আমি সব কিছু মেনটেন করে আমার আমার কাছে সফলতার যে ডেফিনেশন সেটা আমি মেনটেন করতে পারি। আমরা জানি আপনি চট্টগ্রামের কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলো, ওনার একজন প্রিয় মানুষ, এই বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই। আলো ভাইয়া হচ্ছে, আমি যেহেতু আগে বলেছি, আমি ঢাকায় আসার আগে দীর্ঘ অনেক বছর ধরে আমি চিটাগং ছিলাম। বাট চিটাগংয়ে আমার শুরুটা একেবারে নাচের মাধ্যমে, আমি নাচের দিকে বেশি ফোকাসড ছিলাম। বাট একটা সময়ে হচ্ছে 2014 থেকে বলতে পারি, 2014 থেকে হচ্ছে আলো ভাইয়ের সাথে আমার মানে আলো ভাইয়ের সাথে আমার এর আগেও পরিচয় ছিল, সেটা নাচের মাধ্যমে। বাট অ্যাজ এ কোরিওগ্রাফার অ্যান্ড অ্যাজ এ মডেল আলো ভাইয়ের সাথে আমার কাজ স্টার্ট হয় 2014-তে। অ্যান্ড মানে এত স্টার ফেয়ারের সাথে আমার সম্পর্কটা তো এমন হয়ে গেছে যে মডেল কোরিওগ্রাফারের রিলেশন না, মানে ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। মানে আমার বাসায় এসে আড্ডা দেওয়া বা ঘুরতে যাওয়া সব কিছু মিলিয়ে আলো ভাইয়ের সাথে সম্পর্কটা একদমই অন্যরকম, সেটা আলো ভাইও খুব ভালো বলতে পারবেন। তো হ্যাঁ, ওনাকে আমি কোরিওগ্রাফারের চোখে না, সে আমার একজন ভাই, যে আমাকে অনেক দিক থেকে গাইড করেছেন, আমাকে অনেক দিক থেকেই হেল্প করেছেন। আমার মডেলিং কেরিয়ারে উনি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন আমার মডেলিং কেরিয়ারে, আই হ্যাভ টু সে দ্যাট। ওপেন কর, সাউন্ড কম। হ্যালো নৈশর, খুব ভালো লাগছে ওয়াচিং ইউ লাইভ, কেমন আছেন? আরজু পাঠান, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। অনেকে অনেক কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে দেখার জন্য এবং কমেন্টস করার জন্য। তো যেটা বলছিলাম যে লকডাউনে আসলে আমরা মিডিয়া পার্সন যারা আছি, তো আমাদের কাজের তো অবশ্যই একটা ব্যাঘাত ঘটছে। বাট স্টিল আমি বলবো, যেভাবে ফেসবুক খুললেই আপনারা দেখতে পারবেন নাচের শিল্পী যারা আছেন বা আমার নৃত্যগুরু যারা আছেন, তারা বিভিন্ন কন্টেন্ট নিয়ে, বিভিন্ন থিম নিয়ে তারা লাইভে এসে সেগুলো শো করছেন বা নাচ করছেন, অথবা ভিডিও ক্লিপস করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে লকডাউনে বসে থেকেও যে আমাদের প্রফেশনটাকে মানুষের সামনে, শুধু যে লাইভ স্টেজে আমরা পারফর্ম করব সেটা কিন্তু না, আমাদের এমন একটা প্রফেশন সেটা আমরা বাসায় থেকেও ভিডিও করেও মানুষকে শো করতে পারছি বা মানুষকে এন্টারটেইন করতে পারছি, সেটা আমার আসলে দেখে ভীষণই ভালো লাগে। যে নৃত্যশিল্পীরা স্পেশালি নাচের ভিডিও করে সেগুলো আপলোড করছেন এবং খুবই সাড়া পাচ্ছেন সবাই, যে মানুষ বাসায় বসে থেকে তাদের পারফরমেন্স দেখতে পাচ্ছেন। ইটস রিয়েলি মিনস আ লট। আর মডেলিংয়ের ব্যাপারটা বলবো একটু অন্যরকম। হ্যালো প্রদীপ, আমি ভালো আছি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আর মডেলিংয়ের ব্যাপারটা একটু অন্যরকম কেন? কারণ হচ্ছে মডেলিংয়ের সাথে কিন্তু শুধু একজন মডেল না, অনেকজন জড়িত থাকে। শুরু থেকে বলতে গেলে মেকআপ আর্টিস্ট, মডেল নিজে, ফটোগ্রাফার, কোরিওগ্রাফার, ঠিক আছে, সবাই একসাথে মিলে একটা ফটোশ্যুট কিংবা একটা র্যাম্প শোতে আমরা কাজ করে থাকি। সো এই কারণে দেখা যাচ্ছে লকডাউনে বসে মডেলিং প্রফেশনটা থেকে আমরা আসলে যেটা আমি নাচের কথা বললাম, যে আমরা ভিডিও করে নাচ করতে পারছি বা সবাইকে দেখাতে পারছি, সেটা মডেলিংয়ের ক্ষেত্রে হচ্ছে না। ইটস বিং আ কোয়াইট টাফ টু আস, যে মডেলিং মানে ছবিটা কে তুলে দিবে আসলে, বা কে মেকআপ করিয়ে দিবে। মেকআপটা হয়তো নিজে করা যায়, বাট যে অন্য যে ব্যাপারগুলো আছে, কোরিওগ্রাফি করা, স্টাইলিং করে দেওয়া,
বা ছবিটা তুলে দেওয়া সেটা যেহেতু হচ্ছে না মডেলিংয়ের ক্ষেত্রে, আমি বলবো একটু কাজের হ্যাম্পার হচ্ছে। বাট স্টিল কিছুদিন আগে ক্যানভাস একটা উদ্যোগ নিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। ক্যানভাস একটা ভার্চুয়াল ফটোশ্যুটের একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছে, যেটা হচ্ছে ভার্চুয়াল ফটোশ্যুট। সেটা হচ্ছে বাসায় থেকে মানে ভিডিও কলিংয়ের মাধ্যমে ফটোশ্যুট করা। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। মানে যদি আসলে আমরা আরেকটু টেকনিক্যালি যদি সাপোর্ট পেয়ে থাকি, বা আমাদের টেকনোলজিটা যদি আরেকটু ইন্টারনেট, কারণ আমাদের বাংলাদেশে আসলে ইন্টারনেট কানেকশন খুবই খারাপ, যার কারণে দেখা যায় যে পিকচার্সগুলো ব্লার আসছে। বাট আমি মনে করি যদি টেকনোলজির দিক থেকে আমরা আরেকটু অ্যাডভান্স হতাম, তাহলে এই আইডিয়াটা কিন্তু খুবই ইনোভেটিভ অ্যান্ড এটা কিন্তু আসলে অ্যাপ্লাই করার মতন একটা আইডিয়া। সো ক্যানভাসের এই ইনিশিয়েটিভটাকে আমি ভীষণই সাপোর্ট করি, তারা যেটা আসলে করেছেন ভার্চুয়াল ফটোশ্যুটের মাধ্যমে। মডেলিং নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি? তো যেটা বলছিলাম, তো অ্যাপার্ট ফ্রম দিস আমি বলবো মডেলিংয়ের জন্য আসলে লকডাউনটা একটু কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে, কাজ আমরা করতে পারছি না। বাট স্টিল যেহেতু মেনে নিতে হবে, কিছু করার নেই। ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হলে আমরা আবারও কাজ শুরু করব। মডেলিং নিয়ে আপাতত ভবিষ্যৎ চিন্তা হচ্ছে আমি যেভাবে আছি ওভাবেই থাকতে চাই। আই জাস্ট ওয়ানা গো উইথ দ্য ফ্লো। আমাকে যখনই যে কাজটা ডিমান্ড করবে আমি সেই কাজটাই তখনই করব। এমন কোনো আসলে ভবিষ্যৎ তো ভবিষ্যৎই, রাইট? ভবিষ্যৎ তো আমরা আসলে কখনো চোখে দেখতে পারি না। তাই আমি আপাতত যেটা সবসময় করি, আমি প্রেজেন্টটাকে এনজয় করার ট্রাই করি। কারণ হচ্ছে প্রেজেন্টে আপনি যা করছেন বা করবেন, সেটার এসেন্স কিন্তু একটু হলেও বোঝা যায় যে ভবিষ্যতে কি হতে পারে। আপনি যদি একটা কাজ এখন করছেন, আপনার মাইন্ডে কিন্তু সেটা আসবে এই কাজের রিয়াকশনটা ভবিষ্যতে আসলে কি হতে পারে। তো আমি আসলে ওই জিনিসগুলো মাইন্ড সেট করে কাজ করি, যাতে ভবিষ্যতে আমার বর্তমানে কাজের জন্য কোনো হ্যাম্পার না হয়, সেটা মাথায় রেখে কাজ করি। অ্যান্ড আদারওয়াইজ আমি পুরোপুরি বর্তমানকেই সময় দিই, বর্তমানটা এনজয় করার ট্রাই করি। ভবিষ্যতে যা হবে সেটা দেখা যাবে। দ্য নেশন ওয়ান্টস টু নো কী করতে বেশি ভালো লাগে, অ্যান্ড যদি মডেল না হতেন তাহলে ফিউচার। আরজু পাঠান, আমার স্টিল মডেলিং তো আমি করছি প্রফেশনালি, ইটস ওকে। বাট আমার স্টিল ফিউচার প্ল্যানিং হচ্ছে আমি একজন ভালো টিচার হতে চাই। আমি এখন নর্থ সাউথে পড়াশোনা করছি, আমি ইংলিশ ডিপার্টমেন্টে আছি। ইটস মাই 10th সেমেস্টার অলরেডি আমার শেষ। তো আর 1 বছর আছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তো আমার আপাতত ইচ্ছা হচ্ছে আমি বাইরে থেকে আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে একজন ভালো শিক্ষিকা হব। আমি জানি না কতটুকু আসলে এটা হবে, বাট আমার ফিউচার প্ল্যান বা আমার ক্যারিয়ার হিসাবে আমি নিজেকে একজন ভালো শিক্ষিকা হিসাবে দেখতে চাই। মডেলিং তো অবশ্যই আছে, মডেলিং, নাচ বলেন, মডেলিং বলেন, এসব হচ্ছে আমার প্যাশনটা সামহাও আমার প্রফেশনে ডাইভার্ট হয়ে যায় আপনাদের ভালোবাসার কারণে। কারণ আমি যখনই যে কাজটাই করেছি, নাচ বলেন, মডেলিং বলেন, সবসময় আপনারা যারা দর্শক আছেন তাদের ভালোবাসা পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যার কারণে আমার কন্টিনিউয়াসলি এটাতে আমি ডাইভার্ট হয়ে যাই। তো যার কারণে হচ্ছে আমার যে জিনিসটা আমার প্যাশন ছিল, সামহাও সেটা আমার প্রফেশনে ডাইভার্ট হয়ে যায় এত কাজ করতে করতে আসলে। বাট আমার স্টিল নাও আই ওয়ান্ট টু বি আ ফ্যাকাল্টি। আমার মডেলিং থেকেও বেশি আমার ফিউচার ক্যারিয়ার হিসেবে একজন শিক্ষিকা হিসেবে নিজেকে দেখার ইচ্ছা। মডেলিংয়ে নতুনদের জন্য আপনি কি বলবেন? অলরাইট, আসলে নতুনদেরকে একটা কথাই বলবো, যে ওই যে আমি সফলতার কথাটা বললাম, সেটা কিন্তু একদিনে আসলে সম্ভব না। মানে আমি মডেলিং ক্যারিয়ার বলেন বা যেটাই বলেন, সব কিছু চিটাগংয়ের সময়টা মিলিয়ে, ঢাকার সময়টা মিলিয়ে, ইটস অলমোস্ট অনেক বছর, 5-6 বছরের বেশি। শিশু বিভাগের কথা যদি আমি ধরি সেটা তো আলাদা, শিশু বিভাগেও আমি অনেক কাজ করেছি। বাট অ্যাডাল্ট হওয়ার পর থেকেও যদি আমি আমার কাজের সময়টা ধরি, তাহলে ইটস মোর দ্যান 5 ইয়ার্স। তো এই যে এত বছর ধরে স্ট্রাগল করা, এত বছর ধরে ধৈর্য রাখা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পেশেন্স। আপনার মধ্যে যদি পেশেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। কারণ মডেলিং বলেন বা মিডিয়া,
মিডিয়া এমন একটা জায়গা যেটাতে হুট করে আপনি চাইলে একদিনে ফেমাস হয়ে যেতে পারবেন, আবার দেখা যাচ্ছে অনেক বছর স্ট্রাগল করে আপনি কিছু করতে পারছেন না। এটা হচ্ছে মিডিয়ার একটা লাক ফ্যাক্টর বলতে পারেন। তো ওই জিনিসটা আসলে মেনে নিয়ে কাজ করতে হবে যে আমি একদিন দুই দিনে যদি আমি ফেমাস হয়ে যাবে, সেলিব্রিটি হয়ে যায়, সেটা আমার লাক। বাট ফার্স্ট অফ অল আমাকে ফোকাস থাকতে হবে যে আমাকে অনেক বছর ধরে স্ট্রাগল করতে হবে। এই জিনিসটা সবার আগে আসলে মাথায় থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই অহংকার করা যাবে না কোনো কিছুতেই। কারণ হচ্ছে যে কোনো কিছুর পিছনেই যদি অহংকারটা চলে আসে, সেটা কিন্তু আপনার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। সো চেষ্টা করবেন ধৈর্য রাখার, ভালো ভালো কাজে মানে মানে সব দিক দিয়ে ডাইভার্ট না হয়ে যে মানে ভালো ভালো কাজ করার ট্রাই করবেন। মানে একটু চুজি হতে হবে, র্যান্ডম কাজ না করে একটু ভালো ভালো কাজ করার ট্রাই করবেন। প্লাস হচ্ছে ধৈর্য ধরতে হবে, হচ্ছে অহংকার করলে একদমই চলবে না, খুব হাম্বল হতে হবে, বিনয়ী হতে হবে, তাহলে দেখবেন আপনি আপনার যে ইচ্ছাটা সেটা একটা না একটা সময় আপনি খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন। সরি, আমার মডার্নিজম কোনো ঘটনা বলেন যা কাজ করতে গিয়ে সবসময় মিস করেন। ফানি আসলে আহ, আহ, আমি মানে আমাদের মডেলিংয়ে যেটা হয় যে কোনো একটা শো করছি, স্পেশালি আমি র্যাম শো খুব মিস করি। কারণ হচ্ছে একটা শো করার আগে বা নাচের ক্ষেত্র, নাচের তো রিহার্সালের টাইমটা অনেক থাকে। একটা নাচের শো নামানোর আগে অনেক দিন ধরে, প্রায় মানে ম্যাক্সিমাম এক সপ্তাহ ধরে আমরা রিহার্সাল করি। ঠিক আছে, আবার ফ্যাশন শোতে সেটা দরকার হয় না, ফ্যাশন শোতে 2 দিন কিংবা শো এর দিনও রিহার্সাল করলে চলে। বাট এই রিহার্সাল টাইমটাতে আমরা যখন সবাই একসঙ্গে হই আর্টিস্টরা, যে মজাগুলো করি বা মানে যে সময়গুলো আমরা একসঙ্গে আমরা পাস করি একসাথে, সেই জিনিসগুলো আমি খুব মিস করি আসলে। কারণ মডেল হচ্ছে, তারপর মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার সবাই যখন একসঙ্গে থাকে তখন মহলটাই পুরো চেঞ্জ হয়ে যায়, মানে একটা আড্ডার একটা পরিসর হয়ে দাঁড়ায়। তো ওই জিনিসগুলো আসলে আমি ভীষণই মিস করি। মানে যদি বলেন স্পেশালি, আমি বলবো রিহার্সালের টাইমটা আমি খুব মিস করি। কারণ শো এর দিন থেকেও বেশি রিহার্সালে আমাদের বেশি টাইম দিতে হয়। রিহার্সালে আমাদের একজন একজনের সাথে যে বন্ডিংটা, ওইটা আরও বেশি ক্রিয়েট হয়। তো যার কারণে হচ্ছে রিহার্সালের সময়গুলো আমি খুবই মিস করি এখন। আপু লাগছে তোমাকে খুব ভালো লাগতো আরিশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। আপনি চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রাম মিডিয়া নিয়ে, আমি আসলে চট্টগ্রামের মেয়ে না প্রথমত। চট্টগ্রামে আমার অনেক বছর থাকা হয়েছে, আমার প্রায় 12 বছর আমি চট্টগ্রামে ছিলাম। আমার বড় হওয়া বলতে পারেন চট্টগ্রামে, কিন্তু আমার হোম টাউন হচ্ছে ফেনীতে। বাট আমার বাবার চাকরির কারণে হচ্ছে আমাদের চট্টগ্রামে শিফট হওয়া। তো দেখা গেছে বাবা অনেক জায়গায় ট্রান্সফার হয়েছে, বাট চট্টগ্রামে আমরা থেকে গেছি। তো আমার বড় হয়ে ওঠা চট্টগ্রামে, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত চট্টগ্রামে। চট্টগ্রামের মিডিয়া নিয়ে আসলে বলতে গেলে চট্টগ্রামের ইটস গুড আসলে। যে আমি মানে তারা যে চেষ্টাটা করছে লিটারেলি, অনেক কোরিওগ্রাফার চট্টগ্রামে আছেন, অনেক মডেলস আছেন, অনেক ভালো ভালো কোরিওগ্রাফার আছেন, মডেল আছেন, তারা যে চেষ্টা করে মানে চেষ্টা করে সুন্দর শো নামানোর ট্রাই করে, যেটা আমার খুবই ভালো লাগে। কারণ চট্টগ্রামের বেশ কিছু র্যাম্প শোতে আমি কাজ করেছি বা ফটোশ্যুটে কাজ করেছি। তো চট্টগ্রামে আমি বলবো ঢাকায় হচ্ছে ঢাকার মিডিয়াটা মোর কমার্শিয়াল, বা চট্টগ্রামের মিডিয়াটা লেস কমার্শিয়াল। মানে আপনাকে মানে খুব ফ্রেন্ডলি বা মডেল মডেল কোরিওগ্রাফার বা মডেল স্টাইলিস্ট, মডেল ফটোগ্রাফার রিলেশনশিপ থেকেও মানে একটা মানে দেখা যায় যে মানে একটা ক্লোজ রিলেশনশিপ মানে কাজ করে। বাট ঢাকায় হচ্ছে দেখা যাচ্ছে মানে এই জিনিসটা একটু কম, একটু একটু কমার্শিয়াল। কারণ ঢাকায় কাজ হচ্ছে, করছি, চলে আসছি, পেমেন্ট নিয়ে চলে আসছি, বাট এরপরে যে বন্ডিংটা ওইটা খুব মিস করি, যেটা চট্টগ্রামে আমি পেয়েছি। যে সবার সাথে যে বন্ডিংটা সেটা চট্টগ্রামে অনেক বেশি ছিল।
ও মাশাল্লাহ, দোয়া রইলো, দুই দিকে অনেক এগিয়ে যান অ্যাজ আ মডেল অ্যান্ড অ্যাজ আ টিচার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। করোনা নিয়ে কিছু বলো, এই পরিস্থিতি তোমার কাজে কতটা মিস করছো? হ্যাঁ, আমি কিন্তু সেটাই বলছি তখন থেকে যে কাজকে আসলে অনেক বেশি মিস করছি। কারণ ওই যে একটা শো এর আগে, একটা ফটোশ্যুটের আগে সবার সাথে দেখা হওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, যে ওই ওই জিনিসটা আসলে খুব মিস করি। কাজের হ্যাম্পার তো হবেই, সেটা মিডিয়া বলে শুধু না, অ্যাপার্ট ফ্রম দি ডিফেন্স যত এরিয়া আছে সবারই কাজের হ্যাম্পার হচ্ছে। বাট তারপরেও যে ওই মানুষগুলোকে মিস করা, ওটা বেশি আমি ফিল করছি। আমার নতুন কাজ বলতে যেহেতু আমি স্টিল ফটোশ্যুটের সঙ্গে বেশি ওতপ্রোতভাবে জড়িত, তো আহ, আমাকে নিয়মিত দেখতে পাবেন ইনশাল্লাহ। স্টিল ফটোশ্যুটে আমাকে নিয়মিত দেখতে পারবেন, র্যাম শোতে আমাকে নিয়মিত দেখতে পারবেন, যেহেতু আমি বুলবুল, টুম্পা, আজরা মাহমুদ, ওনাদের সবার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো ওনাদের সাথে ইনশাল্লাহ আমি কাজ করেও যাব ভবিষ্যতে। আমার জন্য জাস্ট দোয়া করবেন, আমি যাতে সব কিছু মেনটেন করে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর হচ্ছে করোনা নিয়ে আমি লাস্ট যে কথাটা বলতে চাই, এতক্ষণ তো খুব দুঃখের কথা বলছিলাম, করোনার কারণে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কাজের হ্যাম্পার হচ্ছে, এই সেই। এটা হবেই, বাট আমার কাছে কি মনে হয় জানেন, যে মানে প্রত্যেকটা জিনিসেরই একটা অপোজিট কিংবা সমান রিয়াকশন আপনি পাবেন। এই যে করোনা, ঠিক আছে, করোনা সিচুয়েশনটা ইজ প্রিটি মাচ এগেনস্ট আস। ঠিক আছে, আমরা বের হতে পারছি না, আমাদের কাজ থেমে গেছে, পুরো পৃথিবী থমকে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি করোনা আমাদেরকে একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে টাইম, সময়টা। দেখা যায় কি প্রত্যেক সময় কাজের চাপে, সেটা আপনি যেই প্রফেশনে বিলং করেন না কেন, মানে আমার যেটা হয়, আমার ভার্সিটি থাকে, আমি ভার্সিটিতে চলে যাই, সারাক্ষণ ভার্সিটিতে টাইম দিচ্ছি, এসে দেখা যাচ্ছে আবার আমি মিডিয়াতে আমার মডেলিংয়ে চলে যাচ্ছি, বা এই করতে করতে না, এই যে ফ্যামিলিতে মা আছেন, বাবা আছেন, আমার ছোট ভাই আছেন, মানে তাদের কথা একেবারে দেখা যাচ্ছে শুধু খাওয়ার টাইমে একসাথে হচ্ছে, কিংবা খাওয়ার টাইম ছাড়া আর কোনো টাইমে তাদেরকে আমি পাচ্ছি না। অনেক সময় খাওয়ার টাইমেও পাই না, কারণ বাইরে থাকছি। তো এই করোনা আমাদেরকে যে সময়টা আসলে দিয়েছেন, আমার মনে হয় এটা আমাদের সবাইকে ইউটিলাইজ করা উচিত। কারণ এই সময়তে আপনি ফ্যামিলিকে তো অবশ্যই টাইম দিচ্ছেনই, প্লাস আপনার নিজেকে জানার আরেকটু সুযোগ কিন্তু আপনি পাবেন। কারণ আমরা আসলে সবসময় এতটা ব্যস্ত থাকি, পরিবার তো দূরের কথা, আমরা নিজেরা আসলে কতটুকু ভালো আছি, বা আমরা কি চাই, আমাদের চাওয়া পাওয়া কি, আমাদের ভালো থাকার জন্য কি করা উচিত, সেটাই ভুলে যাই। আমরা শুধু দৌড়ের উপর থাকি, কাজের প্রেশার নিয়ে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা না করলে এই হবে না। বাট আমার আলটিমেট ভালো লাগাটা আসবে কোথা থেকে, সেটা কিন্তু আমরা খোঁজার ট্রাই করি না। তো এই করোনার সময়টাতে আপনি চাইলে পরিবারকে সময় দিতে পারেন, আপনি চাইলে আপনার নিজেকে সময় দিতে পারেন, আপনার চাওয়া পাওয়া আসলে কি, আপনি কতটুকু কি চান। তো আমি মনে করি ভালো, প্রত্যেকটা জিনিসেরই খারাপ দিক থাকে এবং সেটার ভালো দিকও থাকে। করোনার খারাপ দিকগুলো আমরা আপাতত ভুলে যাই, কারণ এটা আসলে আমাদের হাতে যেহেতু নেই, ভ্যাকসিন আসা পর্যন্ত এটা এভাবেই থাকবে। তো এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে এটার ভালো দিকগুলো আমরা চেষ্টা করি ইউটিলাইজ করার। এই যে সময়টা আমরা পাচ্ছি, এই সময়টা কিভাবে ইউটিলাইজ করা যায়, বাসায় বসে থেকে কিভাবে কাজ করা যায়, কিভাবে বাসার কাজে হেল্প করা যায়, মাকে হেল্প করুন, বাবাকে হেল্প করুন, নিজেকে সময় দিন। সো খারাপ কিছু থাকবেই, বাট খারাপের মাঝে আপনার ভালো থাকাটা আপনাকেই নিশ্চিত করে নিতে হবে। অলরাইট, আসলে ফিল্মে তো অবশ্যই ইচ্ছা আছে। আমি ফিল্মে, এটা তো আসলে মিডিয়ার সবার আলটিমেট গোল কিন্তু থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। তো ইচ্ছা অবশ্যই আছে, জাস্ট সিচুয়েশনটা কখনো কখনো আমাদের হাতে থাকে না, অনেক কারণে। তো সব কিছু যদি একসঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ। আপু, আপনি
বাসায় বসে কিভাবে কাজ করা যায় আপু? সাদমান সামির, আমি যতটুকু জানি আপনি একজন খুবই ফেমাস একজন ডিজে, রাইট? সো আপনি যদি বাসায় বসে ডিজেইং করেন, তাহলে চিন্তা করেন আপনার ফেসবুকে 1000, আমি ধরে নিচ্ছি 1000, আরও বেশিও হতে পারে, 1000 আপনার ফ্রেন্ডস আর 1000 আপনার ফলোয়ার্স, 2000 মানুষকে আপনি অ্যাট এ টাইম হচ্ছে এন্টারটেইন করতে পারবেন। তাহলে চিন্তা করেন বাসায় বসে কিন্তু আপনি চাইলেই মানুষকে হেল্প, মানে মানুষকে এন্টারটেইন করতে পারেন, কারণ আপনার প্রফেশনটাই এন্টারটেইন করা সবাইকে, রাইট? চেষ্টা করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে কমেন্টস করছেন, যারা যারা আমাকে দেখছেন, আপনাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ। এই সময়টাতে আসলে বাসায় বসে থেকে আমাদের ভার্চুয়ালি কানেক্টেড না হওয়া ছাড়া আর কোনো সেকেন্ড অপশন নেই। মানে আমরা তো মানে এমনিতেও আমরা খুব বেশি টেকনোলজি সিকার, বাট এখন আরও বেশি হয়ে গেছে যেহেতু বাসায় আছি। সো দ্যাট টেকনোলজির উপর কোনো কথা নেই, ভার্চুয়ালের উপর কোনো কথা নেই, ভার্চুয়াল লাইফের উপর আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সো তাই আপনাদেরকে আসলে আপনাদের সাথে আমি ভার্চুয়ালি কানেক্টেড হলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে দেখছেন বা আমার সঙ্গে কানেক্টেড হয়েছেন। অনেক কথা বললাম, অ্যান্ড যারা আমাকে কমেন্ট করেছেন, উইশ করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমাকে শোনার জন্য। আয়েশা মিনা নিসা, আমার ফলোয়ার 2500। আমি তো বলেছি যে 1000, আমি একটা এভারেজ বললাম, আপনার ফেসবুক ফ্রেন্ড 1000, আপনার ফলোয়ার্স 1000, আমি এভারেজ বললাম। 2500 হলে তো আরও ভালো। তো চিন্তা করেন আপনি বাসায় বসে লাইভে এসে যদি ডিজেইং করেন, তাহলে আপনি 2000 মানুষকে অ্যাট এ টাইম এন্টারটেইন করতে পারেন। তো এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? একজন মডেলের কাছে নতুনদের লোক গ্রুমিংয়ের উপর কোনো কথা নাই, আসলে এইচডি এমন গ্রুমিংয়ের উপর কোনো কথা নাই। কারণ প্রথমত মানে মডেলিং মানে ক্যামেরার সামনে এসে পোজ দিয়ে দু একটা ছবি তুললেই মডেল হওয়া যায় না। এটা খুবই ডিফিকাল্ট একটা জব। প্রথমত আপনার এটিকেটস, ম্যানার, এগুলো আপনাকে শিখতে হবে। আর এর জন্য গ্রুমিংটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট সেটা আপনি একজন মানে নন গ্রুমার আর আরেকজন গ্রুমারকে যখন পাশাপাশি রাখবেন, সেই ডিফারেন্সটা আপনি তখনই বুঝতে পারবেন। একটা মডেল সে গ্রুমিং করে এসেছে আর একটা মডেল সে গ্রুমিং করে আসেনি। এই দুইজনের মধ্যে বিহেভিয়ার থেকে স্টার্ট করে, তাদের কথাবার্তা থেকে স্টার্ট করে, তাদের হাঁটা থেকে স্টার্ট করে কথা বলা পর্যন্ত আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। গ্রুমিং এতটা এতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কারণ আমি নিজে গ্রুম করেছি, আমি নিজে বুলবুল টুম্পা, রানওয়ে বাই বুলবুল টুম্পা আপুর, আমি খুবই ওনার, আই এম ভেরি ক্লোজ টু হার। তো টুম্পা আপুর কাছে আমি গ্রুমিং করেছি। প্লাস লাক্সে আমি যে সময়টা ছিলাম, লাক্স সুপারস্টারে থাকাকালীন 1.5 মাস আমাদেরকে গ্রুমিং করানো হয়েছে। সেখানে নাচ, নাচ, তারপর হচ্ছে সুন্দর করে কথা বলা, সুন্দর করে কিভাবে আপনি র্যাম্পে হাঁটবেন, কিভাবে আপনি টেবল ম্যানার্স, একজন অপরিচিত মানুষ কিংবা পরিচিত মানুষের সঙ্গে আপনি কিভাবে আপনার ইন্ট্রোডিউসটা করবেন, সব কিছু শেখানো হয়েছে। অ্যান্ড আমি মনে করি লাক্স থেকে আমার আমার পজিশন কী ছিল না ছিল, দ্যাট ডাজন্ট কেয়ার। আমি মানে আই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাট অল। কারণ লাক্স থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি গ্রুমিংয়ের মাধ্যমে, দ্যাট ডাজ ম্যাটার। কারণ ওই শিক্ষাটা আমি মনে করি আমার আমৃত্যু কাজে লাগবে। কারণ আমি জানি একজন অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আমাকে সুন্দরভাবে অন্য মানুষদের সামনে উপস্থাপন করতে হবে, আমার কোন আচরণে আরেকজন কষ্ট পাবেন না, বা টেবিলে যখন খেতে বসছি আমার কোন ম্যানারে অন্যজন ইরিটেট হবে না, এগুলো আমি জানি, যেগুলো আমাকে শুধুমাত্র মডেলিং না, আমার আমার পুরো লাইফস্টাইলে আমাকে ভীষণই হেল্প করবে। সো নতুন যারা মডেল আছেন বা মডেলিং করতে চান, তাদেরকে আমি আমি খুবই মানে কম জ্ঞান রাখি আপনাদেরকে সাজেস্ট করার, বাট স্টিল আমার ছোট্ট জ্ঞানের পরিসর থেকে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা হচ্ছে
অ্যাটলিস্ট মডেলিংয়ে আসার আগে অ্যাটলিস্ট ভালো কোনো গ্রুমিং স্কুলে আপনারা ভর্তি হন। আপনারা যদি চিটাগংয়ে থাকেন, চিটাগংয়ে অনেক ভালো ভালো গ্রুমিং স্টুডিও আছে। আলমগীর হোসেন আলো ভাইয়ের কথা বললেন, এইচডি ইমন, ওনার স্টারফেয়ার ফ্যাশন অ্যান্ড ডান্স ইনস্টিটিউট ভীষণ ভালো। মোটামুটি চট্টগ্রামে টপ ক্লাস একজন গ্রুমিং স্টুডিও বলতে পারেন। যারা আপনারা চট্টগ্রামে আছেন আপনারা সেখানে অ্যাডমিট হতে পারেন, বা সিলেটে যারা আছেন রানওয়ে ম্যানিয়াক আছে, তারপরে ঢাকাতে তো অনেক আছে। সো আপনারা আপনাদের কমফোর্ট জোন অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যান, হয়ে নিজেকে আগে গ্রুম আপ করুন, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন গ্রুমড আপ হয়ে যখন আপনি ফিল্ডে নামবেন তখন আপনি আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। মডেল নিঝড়ের প্রিয় খাবার, প্রিয় জিনিস কি? প্রিয় খাবার সব কিছু আমি খেতে খুব পছন্দ করি। আমার স্পেসিফিক কোনো কিছু নাই যে এটা পছন্দ করি এমন কিছু না। আমি সব কিছু, ভর্তা থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সব কিছুই আমি খেতে পছন্দ করি। প্রিয় জিনিস, প্রিয় ব্যক্তি আমার মা। প্রিয় সময় কাটে হচ্ছে গান শুনে, বই পড়ে। প্রিয় জিনিস, জিনিস প্রিয় হয় আমাকে আপনি বলবেন প্লিজ, আমি আপনার ছোট। রুবেবা জারিয়ান চৌধুরী, ওকে। আপু কি আপু কিভাবে সিজিপিএ প্লাস মডেলিং দুইটাই একসাথে মেনটেন করেন প্লিজ বলবেন। ওকে, আসলে যেটা আমি বলেছি, আমার আমার ফার্স্ট প্রায়োরিটি আমার পড়াশোনা সবসময় ছিল। আমি কখনো চাইনি আমার প্যাশনের কারণে আমার পড়াশোনাটা হ্যাম্পার হোক। তাই সেই কারণে আমি সবসময় আমার প্রথম যে জিনিসটা মাথায় থাকে সেটা হচ্ছে আমার পড়াশোনাটা ঠিক রাখতে হবে, যার কারণে হচ্ছে সিজিপিএটা মোটামুটি মেনটেন করতে হয়। তো আমি যেটা বললাম যে ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার যখন ইচ্ছা থাকবে যে আপনি এতগুলো কাজ একসঙ্গে মেনটেন করতে পারবেন, তখন দেখবেন কোনো কষ্ট ছাড়াই আপনি ইজিলি সব কিছু মেনটেন করতে পারেন। সো হচ্ছে ইচ্ছা শক্তিটা থাকতে হবে, এর চেয়ে বড় কিছু আর নেই। থ্যাংক ইউ সো মাচ এইচডি ইমন, প্রথমত আমাকে রানওয়ে ম্যানিয়াকে ইনভাইট করার জন্য। কারণ আমি আমার যে এই এতগুলো কথা আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, ইট মিনস আ লট। আসলে কমিউনিকেশনটা অনেক বড় একটা ব্যাপার, সেটা যে সামনাসামনি থেকে করতে হবে এমন কিছু না, ভার্চুয়ালিও করা যায়। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এইচডি ইমন, রানওয়ে ম্যানিয়াকে। আমিও নিজেও আসতে পেরে কথাগুলো বলতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে নিজের ইচ্ছাগুলো সব কিছু পূরণ করতে পারি, নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আপনারাও যারা আছেন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এই কঠিন পরিস্থিতিতে নিজেকে কিভাবে ভালো রাখবেন সেটা কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে, যে এই কাজটা করলে আমি ভালো থাকবো, এই কাজটা করলে আমি খারাপ সময়টাকে ভুলে থাকতে পারবো। সো আপনি আগে মাইন্ডসেট করে নেন যে আপনি কিভাবে ভালো থাকবেন। পরিস্থিতি যতই খারাপ হোক, ইনশাল্লাহ আমরা একদিন সব কিছু কাটিয়ে উঠে সুন্দর একটা সকাল আবারও দেখতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হ্যাঁ, আপনারা যখনই রানওয়ে ম্যানিয়াক পেজ আমাকে ডাকবেন, আমি ট্রাই করবো আমার আপনাদের মাঝে আবারও আসা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। সবাই ভালো থাকবেন।